নমস্কার বন্ধুরা, আপনাদের প্রিয় ইউটিউব চ্যানেল ফুল ফল গাছ পাগলের চন্দ্রমল্লিকা সিরিজের চতুর্থ পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই। আশা করি সকলেই ভালো এবং সুস্থ আছেন। চন্দ্রমল্লিকা সিরিজের পূর্বের পর্বগুলিতে অর্থাৎ প্রথম, দ্বিতীয় এবং তৃতীয় পর্বগুলিতে মাটি তৈরি থেকে শুরু করে গাছের প্রথম প্রতিস্থাপন, দ্বিতীয় প্রতিস্থাপন এবং সেই সময়গুলিতে আমরা কী ধরনের পরিচর্যা করব, কিভাবে গাছগুলিকে যত্ন করব, সে ব্যাপারে আমরা বিস্তারিত আলোচনা করেছি। যারা আজকে এই ভিডিওটি প্রথম দেখছেন আমাদের চ্যানেলে, তারা প্রয়োজনে আগের পর্বের ভিডিওগুলি দেখে আসতে পারেন। তবে এবার আগের ভিডিওগুলি খুব একটা কাজে আসবে না, কারণ এই সময়ে দাঁড়িয়ে আমরা যদি চন্দ্রমল্লিকা গাছ এখন চারা লাগাই, সেক্ষেত্রে আমরা গাছগুলি থেকে খুব ভালো ফুল পাবো না, কারণ এই শীতের মধ্যে গাছগুলি সেভাবে বাড়বে না বা বুশি হবে না। সুতরাং আগামী বছর এই জিনিসগুলি আপনারা অ্যাপ্লাই করতে পারেন এই সিরিজের প্রথম ভিডিওগুলি ফলো করে। বন্ধুরা, আপনারা ক্যামেরায় যেসব চন্দ্রমল্লিকা গাছগুলি দেখছেন, এদের যে চেহারা দেখছেন, এই গাছগুলি আমরা লাগিয়েছিলাম গত 24শে আগস্ট। তো আজ আমরা মোটামুটি 21 তারিখে ভিডিওটা করছি, তাতে মোটামুটি সময় দাঁড়াচ্ছে গিয়ে প্রায় 3 মাসের কাছাকাছি। এই 3 মাসে গাছগুলির এই চেহারা হয়েছে দেখুন। আমি অন্তত স্যাটিসফাইড। এই 3 মাসে এর থেকে বেশি আশা করা উচিত নয়, কারণ আমরা যথেষ্ট যত্ন করেছি। আমরা যেভাবে আপনাদেরকে বলেছি, আপনারা যদি ঠিকভাবে যত্ন করে থাকেন, হয়তো আপনাদের গাছগুলিও প্রায় এরকমই বা এর থেকে কিছুটা ভালোও হতে পারে। তবে আমরা কিছু ভিডিওতে দেখি যে বিশাল আকারের একটা বুশ হয়, কিন্তু সেগুলি কিন্তু অনেক আগে লাগানো হয়। চারাগুলি মোটামুটি মার্চ এপ্রিলের দিকে লাগানো হয় এবং তার জন্য অনেক ব্যবস্থা নিতে হয়। একটা শেডের ব্যাপার হয়, বর্ষাকালটাকে পার করতে হয় ভালো করে, কারণ বর্ষায় নাহলে ফাঙ্গাস ধরে গাছগুলি নষ্ট হয়ে যায়। সেজন্য শেড দিতে হয়, সে অনেক ঝঞ্ঝাটের ব্যাপার থাকে। সেজন্য আমরা যারা সাধারণ বাগানি, তারা কিন্তু এত ঝামেলা পোহাই না। মোটামুটি এই ধরনের গাছ হলেই আমরা অত্যন্ত খুশি। তো দেখুন বন্ধুরা, এই গাছগুলির এইরকম চেহারা। আশা করি এর গাছ থেকে যথেষ্ট ফুল পাবো। যেরকম চেহারা আশা করছি, একটা গাছ থেকে কমপক্ষে 2 থেকে 300-250 মতো ফুল হবে। পরবর্তী সময়ে এর একটা ফিডব্যাক আপনাদেরকে আবার একটা ভিডিওতে দেওয়ার চেষ্টা করব, পরবর্তী সময়ে ফুলগুলি যখন ফুটবে। যাই হোক, এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এখন এই গাছগুলির ক্ষেত্রে কি করব আপাতত, আর কি পরিচর্যা আমাদের করতে হবে, সেটা এই ভিডিওতে আরেকবার ডিটেলসে আপনাদের সামনে আলোচনা করছি। এই অবস্থায় দাঁড়িয়ে আমরা এখন গাছগুলির কি পরিচর্যা করব সে ব্যাপারে আলোচনা করছি। তো প্রথমে দেখতে পাচ্ছেন সামনের সারিতে যে দুটো গাছ দেখতে পাচ্ছেন বন্ধুরা, এর মধ্যে কিন্তু অলরেডি কুড়ি চলে এসছে। এগুলি পুনে ভ্যারাইটির চন্দ্রমল্লিকা। আর বাকি যেগুলি রয়েছে সেগুলি হচ্ছে পমপম বা পমপন বলে কেউ, এই ধরনের ভ্যারাইটি। এগুলি ছোট হয়, প্রচুর সংখ্যায় ফুল হয়। এগুলিতে কিন্তু এখনও কুড়ি আসেনি, এগুলি এখনও গ্রোথ লেভেলে আছে। এর ডগাগুলির থেকে সুন্দর সুন্দর নতুন আবার ডগা পিঞ্চিং করার পর ডগা বেরোচ্ছে। যাই হোক, তো এই অবস্থায় আমরা পিঞ্চিং করব কি করব না সে ব্যাপারে অনেকে একটু চিন্তাভাবনা করছেন, পিঞ্চিং করা উচিত হবে কি হবে না। তো বন্ধুরা, আমরা ততক্ষণ পর্যন্ত পিঞ্চিং করব যতক্ষণ পর্যন্ত না গাছে কোনো কুড়ির লক্ষণ দেখতে পাচ্ছি। পমপম ভ্যারাইটিগুলির ক্ষেত্রে যখনই দেখব যে কুড়ি চলে এসছে, আমরা পিঞ্চিং কিন্তু স্টপ করে দেব। অনেকে পিঞ্চিং এখনই বন্ধ করে দিতে পারেন, তাতে কি হবে, একটু ফুলটা আগের দিকে আসবে। আর পিঞ্চিং না করলেও যে সময় আসবে, পিঞ্চিং করলেও কিন্তু একই সময়ে ফুল আসবে। সুতরাং যেহেতু গাছগুলির থেকে ডগা বেরোচ্ছে, শাখা পোশাখা বেরোচ্ছে, আরও একবার যদি আমরা পিঞ্চিং করে দিতে পারি আরও একবার, তাতে কি হবে, আরও একবার বা দুবার যতদিন গাছগুলি ওই অবস্থায় থাকবে, তাতে কিন্তু আরও ডালপালা বাড়বে, শাখা পোশাখা বেশি হবে, ফুলের সংখ্যা বেশি হবে। সেই জন্য আমরা এখনও কিন্তু পিঞ্চিং করতে পারি। একটু কাছের থেকে দেখুন বন্ধুরা, এই যে দেখুন, এই যে ডালগুলি রয়েছে, এখনও কিন্তু এর থেকে এখনও কিন্তু কোনো কুড়ির কিন্তু লক্ষণ নেই। তো সুতরাং আমরা এখান থেকে আবার পিঞ্চিং দুপাতা নিয়ে পিঞ্চিং করে দিতে পারি। আমিও কাজগুলি আমারও করা হয়নি, সময়ের অভাবে আমি 2-1 দিনের মধ্যে পিঞ্চিং করে দেবো। এভাবে করে দিলে এর থেকে আরও ডালপালা বেরোবে। এই সবগুলিতেই দেখুন পিঞ্চিং করার কিন্তু এখনও সময় পার হয়ে যায়নি, আমরা পিঞ্চিং করতে থাকব। বন্ধুরা,
এই পিঞ্চিং সংক্রান্ত আলোচনার পরই আসছে খাবার। খাবার এখন আমরা কি ব্যবহার করব, গত ভিডিওতে অর্থাৎ এই সিরিজের তৃতীয় পর্বের ভিডিওতে আমরা খাবার সংক্রান্ত ডিটেলসে আলোচনা করেছি। সেভাবেই চলবে খাবারগুলি। তাও আমি আরেকবার রিপিট করে দিচ্ছি খুব সংক্ষেপে, যে একটা তরল সারের কথা বলেছিলাম আমরা, জৈব তরল সার কীভাবে তৈরি করতে হয় সেটা সেই ভিডিওতে দেখানোও আছে। সেই তরল সারটা আমরা 10 দিনের মাথায় একবার করে গাছের গোড়ায় পাতলা করে ব্যবহার করব। এছাড়া যে কোনো একটা ব্যালেন্সড এনপিকে 19-19-19 বা 20-20-20 লিটার প্রতি 2 গ্রাম গুলে গাছগুলিকে স্প্রে করে দিতে হবে 7 থেকে 10 দিনের মাথায় একবার করে। পাশাপাশি আর দুটো জিনিস স্প্রে করতে হবে, সেটা হচ্ছে সুপার সোনাটা এবং মিরাকুলান। সে দুটোকে পর্যায়ক্রমে আমরা ব্যবহার করব। সেটার পরিমাণটা হচ্ছে 1 লিটারে 1 ml দুটোই মিশিয়ে আমরা পাতায় স্প্রে করব সকালের দিকে, সূর্যের কড়া রোদ ওঠার আগে, অর্থাৎ আর্লি মর্নিংয়ের দিকে। সেটা আমরা 7 দিন অন্তর অন্তর রোটেশন ওয়াইজ করব। ধরুন আজকে যদি আমরা মিরাকুলান স্প্রে করি, 7 দিন পর আবার সুপার সোনাটা, তারপর আবার মিরাকুলান, এইভাবে পর্যায়ক্রমে রোটেশন ওয়াইজ আমরা এই দুটো, একটা পিজিআর আর একটা পিজিআর কাম কি বলে ওই ইনসেকটিসাইডও বলতে পারেন, এটা একটা ভালো স্প্রে, খুব ভালো কাজ হয় এটাতে সুপার সোনাটা। এটা যারা একটু ভালো বাগান করেন বা গাছপালা করেন তারা কিন্তু এই দুটো অবশ্যই ব্যবহার করেন, তাদের স্টকে এটা থাকবেই। যাই হোক, এই দুটোকে আপনারা পর্যায়ক্রমে ব্যবহার করবেন। আর পাশাপাশি আরেকটা জিনিস এই মুহূর্তে যেটা করতে হবে আমাদের, এই যে দেখছেন আমার গাছগুলি 8 ইঞ্চি পটে রয়েছে। আমি প্রথম দিকে একটু খালি রেখেছিলাম মাটি, টবের মোটামুটি 2 ইঞ্চির মতো জায়গা খালি রাখা ছিল। তো এখন এই যে গাছটা দেখছেন, একে আর রিপোর্টিংয়ের সময় নেই, আবার এর থেকে বড় টবে দেওয়ার কোনো ব্যাপার নেই। যারা আগের থেকে লাগান তারা 10 ইঞ্চি টবে প্রতিস্থাপন করেন, কারণ আমরা যেহেতু পরে লাগিয়েছি, গাছগুলি ছোট, আমাদেরকে আর 10 ইঞ্চি পটে ট্রান্সফার করতে হবে না বা প্রতিস্থাপন করতে হবে না। কিন্তু যেটা করতে হবে, এই উপরের দিকে যে আমি 2-2.5 ইঞ্চি জায়গা খালি রেখেছিলাম টবে, সেই জায়গাটাতে আমরা চাপান সার দেবো। একটু খুঁজলে দেখা যাবে, মাটিটা যদি আমরা খুশি, দেখা যাবে শেকড়গুলি উপরের দিকে বেশ জট পাকিয়ে আছে, খুব ঘন ঘন শেকড় দেখা যাবে, উপরের দিকে শেকড়গুলি চলে আসছে, অর্থাৎ এরা আরও মাটি চাইছে, আর একটু মাটি চাইছে। সেক্ষেত্রে আমরা কি করব, আগে যে মাটিতে আমরা চন্দ্রমল্লিকা মাটিটার কথা বলেছি, সেই মাটির সাথে কিছু জৈব সার, ভার্মিকম্পোস্ট, জৈব সার মিশিয়ে আপনাদের কাছে যেটা অ্যাভেলেবেল থাকে সেটা দিয়ে একটু 1 ইঞ্চির মতো করে একটা লেয়ার করে দিয়ে দিতে হবে, দিয়ে জল দিয়ে দেবেন, তাতেই যথেষ্ট। এই অবস্থায় এই খাওয়ার ব্যাপারগুলি এইগুলি করলেই আপনার আর কোনো খাওয়ার ব্যাপার নিয়ে ভাবার ব্যাপার নেই, এতেই যথেষ্ট। বন্ধুরা, এই খাবারগুলির পাশাপাশি আপনারা চাইলে আরেকটা জিনিস ব্যবহার করতে পারেন, যে কথাটা বলতে আমি একটু ভুলে গেছিলাম, অর্থাৎ স্কিপ করে গেছিলাম। সেটা হচ্ছে 10-26-26। এই যে দেখতে পাচ্ছেন, রাসায়নিক একটা সার, এটা এক ধরনের এনপিকে, সেটা মাটিতেই অ্যাপ্লাই করতে হয়। সেটা ওই আপনার 10 দিনের বাদে 10 দিনের মাথায় একবার করে 8 ইঞ্চি টবের ক্ষেত্রে 8-10 দানা 12 দানা মাটিতে দিয়ে দেবেন, এতেও আর একটু বেটার রেজাল্ট পাবেন। আপনারা চাইলে এটাকে এর সঙ্গে অ্যাড করতে পারেন। বন্ধুরা, এই সময় দাঁড়িয়ে চন্দ্রমল্লিকা গাছের একটা কাজ করতে হবে, সেটা হচ্ছে সাকার কাটা। সাকার শব্দটা আপনারা যদি না জানেন আমি বলে দিচ্ছি। সাকার এক ধরনের শাখা, যেটা মাটির নিচ থেকে, গোড়ার মাটির নিচ থেকে বেরোয়, যেগুলি থেকে ফুল হবে না, সেই সাকারগুলিকে আপনাদের কেটে দিতে হবে, একদম ভেঙে দিতে হবে বা কেটে দিতে হবে, না হলে এরা মাটির খাবার নিয়ে গাছের বৃদ্ধি কিছুটা হলেও ব্যাহত করবে। সেই জন্য বলি, সাকারগুলি আপনারা দেখবেন গাছের একটু নিচটা, একটু গাছটাকে একটু সরিয়ে দেখলেই দেখা যায় যে মাটির নিচ থেকে বেরোচ্ছে। সেগুলি আমি সবগুলি কেটে দিয়েছি, এই জন্য আপনাকে এই মুহূর্তে দেখাতে পারছি না আপনাদের। তো এই সাকারগুলিকে কিন্তু কেটে দিতে হবে, না হলে একটু গাছগুলির বৃদ্ধি ব্যাহত হতে পারে। এই কাজটা আপনারা করবেন। এর পরবর্তী গুরুত্বপূর্ণ পরিচর্যা হচ্ছে জল দেওয়া। গাছগুলিতে আমরা কেমন করে এই সময় জল দেব, সেটা আমাদেরকে মাথায় রেখে জলটা দিতে হবে। কারণ এই সময় গাছের মাটিতে শেকড় প্রচণ্ড বেড়ে গেছে, কিছুক্ষণ খুব এদের জলের চাহিদাও বেড়ে গেছে। সেজন্য আমরা যদি সকালে জল দিই, দুপুরের দিকে কিন্তু এর মাটি আবার শুকিয়ে খটখটে হয়ে যায়। সেজন্য আমাদেরকে প্রয়োজনে 2-3 বার জল দিতে হবে। সেটা অবশ্যই আপনারা মাটিটা দেখবেন, যদি ভেজা থাকে জল দেওয়ার প্রয়োজন নেই, একবারে শুকিয়ে গেলে অবশ্যই একদম শুকোতে দেবেন না, মাটিটা যেন একটু ভেজা ভেজা থাকে।
এইভাবে জলটা দিতে হবে, তাহলে গাছগুলি তরতাজা এবং সতেজ থাকবে। পাশাপাশি চন্দ্রমল্লিকা একটু পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে ভালোবাসে, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ পছন্দ করে। আশেপাশে নোংরা কোনো জঞ্জালের আশেপাশে এই গাছগুলিকে রাখবেন না এবং পূর্ণ সূর্যালোকে রাখবেন গাছগুলিতে। পাশাপাশি এই গাছের নিচের দিকে দেখবেন শুকনো কিছু পাতা হয়, মানে পুরনো পাতাগুলি শুকিয়ে গিয়ে থাকে, সেইগুলিকে প্রয়োজনে আপনি আস্তে আস্তে এগুলি পরিষ্কার করে দেবেন। এবং গাছগুলিকে যখন জল দেবেন দিনে একবার অন্তত গাছগুলিকে একটু স্নান করিয়ে দেবেন। স্নান করিয়ে দিলে গাছের গায়ে যেসব পাতায় যেসব ধুলোবালি রয়েছে সেগুলি পরিষ্কার হয়ে যাবে, গাছগুলি চকচকে দেখা যাবে এবং গাছগুলির পক্ষেও এটা স্বাস্থ্যকর হবে এই পরিবেশটা। সেজন্য আপনারা এই জিনিসটাও মেনটেন করার চেষ্টা করবেন। বন্ধুরা, এতক্ষণ ধরে এই সময়ে দাঁড়িয়ে চন্দ্রমল্লিকা গাছের কি কি পরিচর্যা করতে হবে আমি বিস্তারিত বলার চেষ্টা করলাম আমার সামর্থ্য অনুযায়ী। আপনারা যদি এইভাবে পরিচর্যাগুলি করেন আগামী দিনে আশা করি খুব ভালো ফুল পাবেন, গাছগুলি থেকে সুন্দর ফুল ফুটবে। আমার গাছগুলিতেও যখন ফুল ফুটবে আমরা আরেকটা ভিডিও নিয়ে আপনাদের সামনে উপস্থিত হব, গাছগুলিতে কেমন ফুল ফুটলো সেটা আপনাদের দেখানোর জন্য। এবং আপনারা যদি এইভাবে পরিচর্যাগুলি করে থাকেন আপনাদের কেমন ফুল ফুটলো সেগুলি কমেন্ট সেকশনে পরবর্তী ভিডিওতে জানাবেন এই আশা রেখে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের ভিডিওটি শেষ করছি।